আমাদের আছে যে শাস্ত্রে যে প্রয়োগ আছে, ধরো যে পদ, যে শব্দগুলো প্রয়োগ আছে, ঠিক আছে, এগুলো কি প্রয়োগ করতে হয়, মানে শাস্ত্রে কি প্রয়োগ করতে হয়। একটা কথা আছে যে না পদম শাস্ত্রে প্রয়োজিত, কখন আমি লিখেছিলাম কি না পদম শাস্ত্রে প্রয়োজিত, ঠিক আছে, একটা কথা আছে যে না পদম শাস্ত্রে প্রয়োজিত। আমি লিখছি না পদম শাস্ত্রে প্রয়োজিত, এরকম আছে, ঠিক আছে, না পদম শাস্ত্রে প্রয়োজিত। এর মানে কি, না পদম শাস্ত্রে প্রয়োজিত এর মানে হুম, এর মানে হচ্ছে, একে আমি অন্যায় করে লিখছি, দেখো, যে অপদম শাস্ত্রে ন প্রয়োজিত, অপদম শাস্ত্রে ন প্রয়োজিত। এর অর্থ কি, অপদম শাস্ত্রে ন প্রয়োজিত অর্থ হচ্ছে যেটা পদ নয় সেটা শাস্ত্রে প্রয়োগ করা উচিত নয়। অর্থাৎ যেটা পদ নয়, পদ থেকে ভিন্ন, সেটা শাস্ত্রে প্রয়োগ করা যাবে না, তাই তো, যেটা পদ থেকে ভিন্ন সেটা শাস্ত্রে প্রয়োগ করা যাবে না। তাহলে পদ কাকে বলে, এখন প্রশ্ন হচ্ছে যে পদ কাকে বলে। পদ কাকে বলে, এটা এই বিষয়ে ভগবান পাণিনি, যিনি আমাদের ব্যাকরণ শাস্ত্রের প্রবক্তা, তিনি একটা সূত্র রচনা করেছেন। আহ পদ কাকে বলে, এখন প্রশ্ন হয়, এই পদ কাকে বলে, এই বিষয়ে ভগবান পাণিনি যে সূত্র নির্মাণ করেছেন সেটা হচ্ছে সুপ্তিঙন্তম পদম, সুপ্তিঙন্তম পদম। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে সুবন্তম তিঙন্তম চ পদসঙ্গম স্যাৎ, ঠিক আছে, সুবন্তম তিঙন্তম চ পদসঙ্গম স্যাৎ। সুবন্তম তিঙন্তম বলতে কি, সুপ বলতে কি, হুম, প্রশ্ন, সুপ কি, ঠিক আছে না, সুপ হচ্ছে 21টা প্রত্যয়কে, 21টি প্রত্যয়কে সুপ বলা হয়। সেই 21টা প্রত্যয় কি কি, সু, ঔ, যস, অম, ঔট, সস, টা, ভ্যাম, ভিস, এ, ভ্যাম, ভ্যাস, অসি, ভ্যাম, ভ্যাস, অস, ওস, আম, ই, ওস, সুপ। এই 21টা প্রত্যয়কে একসঙ্গে বলা হয় সুপ প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, এদিকে বললো যে দেখো তিঙন্তম, তিং বলতে কি না, তিং বলতে 18টা প্রত্যয়কে একসঙ্গে তিং বলা হয়, ঠিক আছে। সুপ বলতে কি বললাম, সুপ বলতে 21টা প্রত্যয় কি কি, সু, ঔ, যস, অম, ঔট, সস, টা, ভ্যাম, ভিস, ইয়ে, ভ্যাম, ভস, অসি, ভ্যাম, ভস, অস, ওস, আম, ই, ও, সুপ। এই 21টা প্রত্যয়কে বলা হলো সুপ। অন্যদিকে আরো 18টা প্রত্যয় আছে, সেই 18টা প্রত্যয়কে তিং বলা হয় একসঙ্গে, না সেই তিং কি না, উত্তর হচ্ছে টিপ, টস, ঝি, সিপ, থস, থ, মিপ, বস, মস, ত, আতাম, ঝ,
থাস, আথাম, থম, ইট, বহি, মহিং। এই 18টি প্রত্যয়কে একসঙ্গে তিং বলা হয়। ঠিক আছে, এইগুলো যদিও প্রত্যাহারের নিয়মে হয়, সেই প্রত্যাহার তোমাদের এবারে সংজ্ঞা প্রকরণে সংজ্ঞা প্রকরণ যিনি পড়াবেন তিনি শেখাবেন। ঠিক আছে, প্রত্যাহার একটা নিয়ম আছে, সেই প্রত্যাহারের নিয়মে এইগুলোকে একসঙ্গে বলা হচ্ছে সুপ, একসঙ্গে বলা হচ্ছে তিং। না প্রত্যাহার কি, একটা লৌকিক উদাহরণ দিয়ে যদি বলা হয়, না এখানেই বলছি যে প্রত্যাহার কাকে বলে। দেখো তিং কেন বলছি, এখানের এই যে 18টা প্রত্যয় একসঙ্গে লিখেছি, এই 18টা প্রত্যয়ের আদি বর্ণ কোনটা, প্রথম বর্ণ কোনটা? তি, তাই তো, তি। আর অন্তিম বর্ণ কোনটা? ওয়ে হসন্ত। তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা নিলাম, তি নিলাম, আর শেষ যেটা আছে ও তাকে নিলাম, তাহলে কি হলো, তিন হয়ে গেল। তাহলে প্রথমকে নিলাম, শেষকে নিলাম, ওই প্রথম আর শেষের দ্বারা মাঝের গুলোকেও বুঝিয়ে যায়, প্রথম আর শেষের দ্বারা মাঝের গুলোকেও বুঝিয়ে যায়। ধরো আমি এই দিক থেকে আমি প্রথম ধরছি, এই সৌরভের থেকে প্রথম ধরছি, ওই কোণে যে আছে, ঠিক আছে, এইভাবে গিয়ে কয়েকটা চকলেট এনেছে, দিয়ে আমি বললাম যে এইগুলো দিয়ে দাও। তখন বীরাঙ্গনা বললো কাকে দেব, আমি বললাম সৌরভ থেকে শুরু করে ওই কোণে যে বসে আছে এই পর্যন্ত। আমি কিন্তু নাম ধরে বললাম না, মানে প্রথম থেকে শুরু করে এই যে প্রথম আর শেষ অটোমেটিক মাঝের যারা বসে আছে তাদেরকেও বুঝিয়ে গেল। এই নিয়মটাকে বলা হয় প্রত্যাহার। সেটা এর জন্য আবার পাণিনি সূত্র করেছেন, সেটাও স্যাররা বোঝাবেন। ঠিক পূর্বেরটাও দেখো বলা হয়েছে, এটা ওইভাবেই বলা হয়েছে যে সুপ বলেছিলাম। সুপ কি না, 21টি প্রত্যয়কে একসঙ্গে সুপ বলা হয়। কি না, 21টা প্রত্যয় কোনটা, আদি কোনটা? 21টা প্রত্যয়ের মধ্যে সু হচ্ছে প্রথম, আর অন্তিম কোনটা? প। তাহলে প্রথম হচ্ছে সু, অন্তিম হচ্ছে প, দুটো মিলিয়ে সু প সুপ। ঠিক আছে, তার মানে দেখো এই সু একটা সুপ প্রত্যয়, ও এটাও একটা সুপ প্রত্যয়, যস এটাও একটা সুপ প্রত্যয়, মানে প্রত্যেকটা প্রত্যয়ের নাম হয়ে গেল সুপ প্রত্যয়। সু, ঔ, যস, অম, ঔট, সস, টা, ভ্যাম, ভিস, এই যে প্রত্যেকটা প্রত্যয়, এই প্রত্যেকটা প্রত্যয়ের কি নাম হয়ে গেল? সুপ প্রত্যয়। তেমনি এই যে তিপ, তস, ঝি, সিপ, থস, থ, মি, বস, মস, প্রত্যেকটা প্রত্যয়ের কি নাম হয়ে গেল? তিং প্রত্যয়। ঠিক আছে, তিং প্রত্যয়। এখন এই যেখানে বলা হয়েছে যে সুবন্তম তিঙন্তম চ পদসঙ্গম স্যাৎ, সুবন্তম তিঙন্তম চ পদসঙ্গম স্যাৎ, এই সুবন্ত কি না, সুবন্ত হচ্ছে এরকম বলা যেতে পারে সুপ অন্তে যস্য তৎ সুবন্তম। সুপ মানে একটা প্রত্যয়, অন্তে যার, সুপ অন্তে যার, সেটা হচ্ছে সুবন্ত। মানে যেটা সুবন্ত হবে সেটাই পদ হবে, যেটা তিঙন্ত হবে সেটাই পদ হবে। কি বললাম বোঝা গেল? যেটা সুবন্ত হবে সেটা পদ হবে, যেটা তিঙন্ত হবে সেটা পদ হবে। ঠিক আছে, এবার দেখাচ্ছি, দেখো ধরো বললাম রাম, তারপর আমি সুপ্রত্যয় যোগ করলাম, এটা প্রক্রিয়া করে এক সময় রামস হবে, রামস থেকে রামরু হবে, রামরু থেকে আবার রামর হবে, দিয়ে রাম বিসর্গ হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রক্রিয়া। তাহলে দেখো এখন আমি কি বলবো, এই যে রামহ লিখেছি এর অন্তে কি প্রত্যয় আছে? সুপ্রত্যয়। রামহ যে লিখলাম এর অন্তে কি প্রত্যয় আছে? সুপ্রত্যয়। এই সুপ্রত্যয়টা সুপ্রত্যয় নাকি তিং প্রত্যয়? সুপ্রত্যয়। তাহলে আমি এটা বলতে পারি যে রামহ এর অন্তে সুপ্রত্যয় আছে। তাহলে সুপ অন্তে যার, কার? রামহ, এটার সুপ অন্তে যার, তাই তো, যার অন্তে সুপ থাকবে তাকে পদ বলবো, যার অন্তে সুপ থাকবে
রামেনও এখানে সুপ আছে, তার মানে রামেনও এটা হয়ে গেল সুবন্ত, রামেনও এটা হয়ে গেল সুবন্ত। তাহলে পদ কাকে বলবো, যেটা সুবন্ত হবে সেটা পদ। তাহলে রামেনও এটা সুবন্ত হয় কিনা, সুবন্ত, অতএব এটা পদ। ক্লিয়ার? এই হচ্ছে বক্তব্য। তাহলে কি বললাম, রামেনও এখানে কি হয়েছে, রামেন এটা সুবন্ত, সুবন্ত হওয়ার জন্য এটা পদ। ঠিক আছে, তেমনি তিঙন্ত বলেছি, তিঙন্ত এর কি হয়, তিং অন্তে দস্য তৎ তিঙন্তম। তাই তো, তিং, তিং মানে কি, তিং মানে তিপ্তজি সিপ্তস্থ মে বসমস, এই প্রত্যয়গুলো তিং। তাহলে এই তিং প্রত্যয়গুলো অন্তে যার থাকবে সেটাই হচ্ছে তিঙন্ত, তাই তো। তিং প্রত্যয়গুলো যার অন্তে থাকবে সেটাই তিঙন্ত। তাহলে এখানে দেখো, আমি ভূ ধাতু করলাম, ঠিক আছে, ভূ ধাতুর সঙ্গে তি প্রত্যয় যোগ করলাম, দিয়ে এরপরে প্রক্রিয়া কার্য হবে ভূ সব তি, ভূ অ তি, ভো অ তি, দিয়ে ভবতি হয়ে যাবে। ঠিক আছে, ভো অ তি দিয়ে আর একটা প্রক্রিয়া হবে এখানে, হব অ তি, দেন ভবতি, ভব অতি ভবতি। তাহলে এখন যদি বলি, এই যে ভবতি, এখানে কি প্রত্যয় আছে, তিপ প্রত্যয়। ভবতি এখানে কি প্রত্যয় আছে, তিপ প্রত্যয়। তিপ প্রত্যয়টা কি প্রত্যয়, তিং প্রত্যয়। তাহলে ভবতি এর শেষে তিং প্রত্যয় আছে, মানে ভবতি এর অন্তে তিং প্রত্যয় আছে। তাহলে তিং অন্তে যস্য, তিং অন্তে যস্য তৎতিঙন্ত। তাহলে তিং অন্তে কার আছে, ভবতি এর আছে। তিং অন্তে কার আছে, ভবতি এর আছে। তাহলে ভবতি হয়ে গেল এখানে তিঙন্ত, যেটা তিঙন্ত হবে সেটা পদ হবে, তাই তো। তাহলে যেটা তিঙন্ত হবে সেটা পদ হবে, যেটা সুবন্ত হবে সেটা পদ হবে। তাহলে সুবন্ত আর তিঙন্ত এই দুটোই হচ্ছে পদ, এবং এই পদ, যেটা পদ হবে সেটাই শাস্ত্রে প্রয়োগ করতে হবে, তাই তো। সেটাই শাস্ত্রে প্রয়োগ করতে হবে, বোঝা গেল। এখন আমাদের যেটা পাঠ্য সেটা হচ্ছে এই তিঙন্ত প্রত্যয় বা তিঙন্ত, সরি সরি, তিং প্রত্যয় প্রয়োগ করে কিভাবে পদ নির্মাণ করা হয় সেই প্রক্রিয়া আমাদের দেখতে হবে। তার মানে যে, যেটুকু এতক্ষণ দেখা হলো, সুখ প্রত্যয়গুলো কার পরে যুক্ত হয়, ধাতুর পরে না শব্দের পরে, শব্দের পরে। তিং প্রত্যয় কার পরে যুক্ত হয়, ধাতুর পরে, ধাতুর পরে তিং প্রত্যয় যুক্ত হয়, ঠিক আছে। কিন্তু এই ধাতুর সংখ্যা অনেক, ঠিক আছে, ধাতুর সংখ্যা প্রায় 2000। তার মধ্যে আমাদের এখানে যেটা পাঠ্য আছে সেটা কেবলমাত্র ভূ ধাতু এবং এর ধাতু। কি বললাম, ভূ ধাতু এবং এর ধাতু।
ধাতুর সংখ্যা প্রায় 2000, তার মধ্যে আমাদের পাঠ্য আছে না, ও কালকে অসুস্থ ছিল আর ফোন করেছে, ফোন দেখে আজকে ফোন করেছে, ঠিক আছে? হুম, ঠিক আছে। তাহলে কি বললাম না, তিন প্রত্যয়গুলো কার পরে যুক্ত হয়? ধাতুর পরে যুক্ত হয়। ধাতুর পরে তিন প্রত্যয় যুক্ত হয়। ধাতুর সংখ্যা প্রায় 2000, ঠিক আছে, কিন্তু আমাদের পাঠ্য আছে ভূ ধাতু এবং এর ধাতু, ঠিক আছে। এখন এই যে যেমন ধরো ইংলিশে হয় না যে টেন্স কয় প্রকার? টেন্স তিনটে, কি কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তিনটে টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের আবার কটা করে ভাগ আছে? চারটে করে, কি কি? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, চারটে ভাগ আছে। তেমনি এই সংস্কৃত বাংময়েও কিছু 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 নয়, কাল আছে, ঠিক আছে। সেগুলো কিভাবে ব্যবহার করা হয় দেখো। যদি বলা হয় যে আমি, একটা উদাহরণ দিচ্ছি দেখো, যদি বলা হয় যে আমি আহ বিদ্যালয়ে যাচ্ছি, আমি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে আমি কি হবে? অহম বিদ্যালয়ম, তাই তো? আচ্ছা, যাচ্ছি মানে কি? গমন করছি। এটা যাচ্ছি কোন কাল? বর্তমান কাল, তাই তো, বর্তমান কাল। তার মানে যাচ্ছি মানে গমন করছি, এখানে কোন ধাতু? গম ধাতু। তাহলে গম ধাতু, তাহলে বর্তমান, তাহলে যাচ্ছি মানে গমন করছি। গমন করারূপ যে অর্থ, সেটা কিসের দ্বারা আসছে? ধাতুর দ্বারা। গমন করারূপ যে অর্থ কিসের দ্বারা বোঝা যাচ্ছে? ধাতুর দ্বারা। যাচ্ছি এটা কোন কালে আছে? বর্তমান কালে। তাহলে বর্তমান কালটা কোন, কিসের দ্বারা আসবে? বর্তমান কালরূপ যে অর্থ, সেটা কিসের দ্বারা আসবে? কি বললাম, বোঝা যাচ্ছে? ধরো বললাম যাচ্ছি, যাচ্ছি মানে গমন করছি, মানে গমন করা। এই যে গমন করারূপ যে অর্থটা, বা এটার অর্থ কি, মানে এটাকে আরো এটাকে আরো যদি ভেঙে বলি, যে যাচ্ছি মানে বর্তমানে গমন করছি, এটাই তো। যাচ্ছি মানে কি? বর্তমানে গমন করছি, মানে গমন করা এইরূপ যে অর্থ, সেটা আমি কোথা থেকে পাচ্ছি? গম ধাতু থেকে। গম, এই যে বর্তমানে কাল, এই কাল বোঝানোর জন্য লকার ব্যবহার করা হয়, লকার, ঠিক আছে, লকার। কটা লকার আছে? 10টা। সেই জন্য এই বর্তমান কালকে বোঝানোর জন্য একটা লকার হচ্ছে লট লকার। কি বললাম? বর্তমানকে বোঝায় কার দ্বারা? লট লকারের দ্বারা। ধরো আমি ওই উদাহরণটাই বললাম, আমি বিদ্যালয়ে আহ, গিয়েছিলাম, ঠিক আছে। এখানে গিয়েছিলাম মানে মানে অতীতে গমন করেছিলাম, তাই তো, অতীতে গমন করেছিলাম। তাহলে এখানেও সেই একইভাবে অহম বিদ্যালয়ম, অতীতে গমন করেছিলাম। গমন করা কি থেকে আসছে? গম ধাতু থেকে। তাহলে অতীতে এটা কোথা থেকে আসবে? লং লকার থেকে। এবার তাহলে বোঝা গেছে। তার মানে কালগুলোকে বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? লকার ব্যবহার করা হয়, ঠিক আছে। তার মানে কাল, কালকে বোঝানোর জন্য
ব্যবহার করা হয় লকার। সংস্কৃত ব্যাকরণে মোট কয়টি লকার আছে? উত্তর কি হবে? 10টি, ঠিক আছে। এবং সেই 10টা কি কি বলো দেখি। ওইভাবে বললে হবে না, পরপর বলতে হবে। একটা রুলস আছে, দেখো, মাহেশ্বর সূত্রগুলো মুখস্থ আছে? আছে তো? কি কি বলো? অ, ই, উন, রি, লিখ, এ, বাস, আর লাগবে না। আমি নকারটা বাদ দিলাম, লাগবে না এখানে। ক বাদ দিলাম। দেখো, অয়েতে হচ্ছে লট। এই লকার গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। লকার গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। কিরকম দুই ভাগে ভাগ করা যায় বলছি। ঈদ সংজ্ঞা কার হয় জানো? ঈদ সংজ্ঞা কিভাবে হয়? হলন্তিয়াম সূত্র দিয়ে ঈদ সংজ্ঞা হয়, ঠিক আছে। হলন্তিয়াম সূত্র দিয়ে ঈদ সংজ্ঞা হয়। ঈদ সংজ্ঞা সংজ্ঞা প্রকরণে পড়বে। আমি জাস্ট এইটুকু বলে রাখি। ধরো একটা প্রত্যয় তীপ প্রত্যয়, ঠিক আছে। তীপ প্রত্যয়, এই তীপ প্রত্যয়ের পকারটা হচ্ছে ঈদ সংজ্ঞক। তীপ প্রত্যয়ের পকারটা ঈদ সংজ্ঞক, তীপ প্রত্যয়ের পকারটা ঈদ সংজ্ঞা হবে। যার পকার ঈদ সংজ্ঞা হবে তাকে বলা হয় পিত। পকার যার ঈদ সংজ্ঞা হবে তাকে বলা হয় পিত। তাহলে তীপ প্রত্যয় হচ্ছে পিত প্রত্যয়, মানে তীপ প্রত্যয়টা হয়ে গেল পিত। তীপ প্রত্যয়টা হয়ে গেল পিত, ঠিক আছে। আচ্ছা, ধরো বললাম এখানে মকার ঈদ সংজ্ঞক, তাহলে একে কি বলবো? মিত। মকার ঈদ সংজ্ঞা যার, সেটা হচ্ছে মিত। কি বললাম বোঝা গেল? পকার ঈদ সংজ্ঞা হলে পিত, মকার ঈদ সংজ্ঞা হলে মিত। যদি বলা হয় ককার ঈদ সংজ্ঞা, ঠিক আছে। ধরো একটা সূত্র, একটা প্রত্যয় সুখ, এর পকার ঈদ সংজ্ঞক, তাহলে একে কি বলবো? ঈদ। যদি টকার ঈদ সংজ্ঞা হয়, টকার ঈদ সংজ্ঞা হলে টিত, টিত হবে, ঠিক আছে। যদি ওয়াকার ঈদ সংজ্ঞা হয় তাহলে ঈদ। বোঝা গেল? যদি ককার ঈদ সংজ্ঞা হয় কিত, মকার হলে মিত, ওয়াকার হলে ঈদ, টকার হলে টিত। এই যে লকার গুলো দুই ভাগে ভাগ করা যায়। কিরকম দুই ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে টিত লকার, ঠিক আছে, টিত লকার। আর হচ্ছে ইত লকার। মানে যাদের ওয়াকার ঈদ সংজ্ঞা হয় তাদেরকে বলা হয় ঈদ লকার, যাদের টকার ঈদ সংজ্ঞা হয় তাদেরকে বলা হয় টিত লকার। দেখো, টিতে কি কি আসবে? লট, ঠিক আছে। ই এবারে কি আছে দেখো, অয়ুনের অ, তাই পেয়ে গেলাম আমি লট, ঠিক আছে। ইয়েতে কি আছে? লিট। উয়েতে কি আছে? লুট, ঠিক আছে। রিয়েতে কি আছে? রিট। রিট। এতে কি আছে? লেট। ওয়েতে কি আছে? লোট, ঠিক আছে। দেখো, টিথ গুলো কিন্তু হয়ে গেল। এরপরে কি হবে? ইতে কি হবে? লং, লিং। এরই দুটো ভাগ হচ্ছে বিধিলিং, আশের লিং।
লিঙ্গের দুটো ভাগ, একটা বিধিলিঙ্গ আশ্রয় লিঙ্গ আমরা জানি, ঠিক আছে, বিধিলিঙ্গ আশ্রয় লিঙ্গ। এদিকে হচ্ছে লুং, লিং, আর কিছু হয় না। তাহলে মোট কটা হলো দেখো, 10টা হয়েছে না বেশি হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়েছে, ঠিক আছে। এখন এই যে 10টা লকার বললাম, এই 10টা লকার লৌকিক প্রয়োগের জন্য, 10টা লকার লৌকিক প্রয়োগের জন্য। তার মধ্যে এই যে লেট বলেছে না, লেট, এটা কেবলমাত্র বেদে ব্যবহার হয়। লেট লকারটা লৌকিক প্রয়োগে ব্যবহার দেখা যায় না, লেট লকারের প্রয়োগ অনলি বৈদিক প্রয়োগে দেখা যায়। বোঝা গেছে? এরপরে এগুলোর অর্থ কি, এগুলো প্রসঙ্গক্রমে আমরা বুঝবো যখন আমরা পড়াবো। এই 10টা লকারই চেষ্টা করব পড়িয়ে দেওয়ার, যতটা হবে দেখা যাবে। যখন আমরা এই লকার গুলো করবো তখন তার অর্থ বুঝবো, ঠিক আছে। মোট কথা যেটা খুব সিম্পল, সেটা হচ্ছে লট লকারের অর্থ কি? লট লকারের অর্থ বর্তমান কাল, তাই তো? হুম, লটের অর্থ বর্তমান কাল, আর লিটের অর্থ ভবিষ্যৎকাল। এই লুটের অর্থ ভবিষ্যৎকাল, ঠিক আছে, ভবিষ্যৎ। আর লিডের অর্থ কি হবে? অতীতকাল। এই অতীতের মধ্যে কিছু ফারাক আছে। এই যে সব কিন্তু 11 রকম অতীত হয় না। হ্যাঁ, লংয়ের অর্থ অতীতকাল, দেখো লিটের অর্থ ভবিষ্যৎ, লুটের অর্থ ভবিষ্যৎ, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য আছে। কিরকম পার্থক্য, এগুলো যখন করবো তখন বলবো, কিন্তু একটা বলে রাখি। ধরো তোমরা সকালে কিছু খেয়ে এসছো, এখনকার দৃষ্টিতে ওই সকালের খাওয়াটা অতীত, হ্যাঁ কি না? অতীত। গতকাল রাত্রে খেয়েছিলে, ওটাও অতীত, দুটোই অতীত। কিন্তু দুটো অতীতের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? একটা হচ্ছে অদ্যতনীয় অতীত। অদ্যতনীয় অতীত মানে যেটা আজকের দৃষ্টিতে অতীত, মানে আজকের দিনটা এখনো শেষ হয়নি, কিন্তু আজকের দৃষ্টিতে যেটা অতীত। এখন বাজে 12টা 20, তোমরা হয়তো 9টার সময় খেয়েছো, তাহলে 12টা 20 এর দৃষ্টিতে 9টা অতীত, তাহলে এটা হচ্ছে আজকের দৃষ্টিতে অতীত, তাই না? এটা হচ্ছে অদ্যতনীয় অতীত। অদ্যতন মানে আজ, অদ্যতনীয় অতীত। যেটা গতকাল বিকালে বা গতকাল দুপুরে খেয়েছিলে, সেটা তো গতকাল মানে তো আর আজকে নয়। তাহলে ন অদ্যতন অনদ্যতন, ন অদ্যতন অনদ্যতন। তাহলে গতকাল যেটা খেয়েছিলে সেই অতীতটা কিরকম? অনদ্যতনীয় অতীত। কি বললাম বোঝা গেল? একটা হচ্ছে অদ্যতন অতীত আর একটা হচ্ছে অনদ্যতন অতীত। বোঝা গেল? ঠিক সেরকম ধরো আহ তোমরা আজকে কিছু করবে ধরো, তোমরা ঠিক করেছো আজকে বাজারে যাবে বা শপিং মলে যাবে, ঠিক আছে, আজকে শপিং মলে যাবে। তাহলে কখন যাবে? বিকালে যাবে। তাহলে এখনকার দৃষ্টিতে এর ভবিষ্যৎ, হ্যাঁ কিনা? তাহলে এটা অদ্যতনীয় ভবিষ্যৎ, এটা অদ্যতনীয় ভবিষ্যৎ। আবার আগামীকালও বিকালে যাওয়ার কথা, সেটা অনদ্যতনীয় ভবিষ্যৎ। এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবার বোঝা গেল? তাহলে লোটের অর্থ কি? লোটের অর্থ হচ্ছে আজ্ঞা বা অনুজ্ঞা, আদেশ, ঠিক আছে, আদেশ। আহ
আজ্ঞা এইরূপ হয়, ঠিক আছে। লং এর অর্থ বর্তমান, এই সরি, লং এর অর্থ হচ্ছে অতীত। হুম। বিধিলিঙ্গ এগুলো সব ওই সম্ভাবনা অর্থে, বিধিলিঙ্গ এর 6টা অর্থ আছে। বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণাধিষ্ঠ, সম্প্রশ্ন, প্রার্থনাশীলিঙ্গ, এটা সূত্র আছে। বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, প্রার্থনা, সম্প্রশ্ন, অধিষ্ঠ, এরকম 6টা অর্থ আছে। আর আশীর্লিং আশীর্বাদ অর্থে, লুং এর অর্থ অতীত, আর রিং সম্ভাবনা অর্থে হয়, ঠিক আছে। এগুলো আমরা প্রসঙ্গক্রমে তখন দেখব। এখন একটা কথা বলে রাখি, এই যে প্রক্রিয়াগুলো তোমরা এখন শিখবে, এটা যদি একটা প্রক্রিয়া তোমরা ভালো করে প্রসেস যদি বুঝে বুঝে নাও, তাহলে কিন্তু বাকিগুলো অটোমেটিক চলে আসবে, তোমাদের কাজ সেভাবে বোঝাতে হবে না। কি বললাম? একটা প্রক্রিয়া যদি ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু বাকিগুলো সেভাবে আর তোমাদেরকে বলতেই হবে না, তোমরা অটোমেটিক বুঝতে পারবে। অতএব সেই একটা প্রক্রিয়া যাতে বুঝতে পারো, সেটা প্রথম থেকে চেষ্টা করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথম সূত্র হচ্ছে বর্তমানে লট, ঠিক আছে। প্রথম সূত্র, আচ্ছা ছোট হয়ে গেছে লেখাটা, না বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে লট, এই সূত্রগুলোর কিছু কিছু প্রসেস আছে পড়ার জন্য। কিরকম প্রসেস? যে এই সূত্রের যে প্রত্যেকটা পদ আছে, প্রত্যেকটা পদের পদচ্ছেদ, সেই প্রত্যেকটা পদের মধ্যে কি কি বিভক্তি আছে, এগুলো জানতে হবে, ঠিক আছে। এবং তোমরা যখন সূত্র ব্যাখ্যা লিখবে, তখন কিন্তু ওই এই তথ্যগুলো ওখানে লিখতে হয়, যে এই সূত্রটা কি সূত্র। সূত্র কয় প্রকার জানা আছে? সূত্র কয় প্রকার জানো? ভুলে গেছো হয়তো। একটা শ্লোক আছে, সংজ্ঞা চ পরিভাষা চ বিধির নিয়ম এব চ অতিদেশো ধিকারশ্চ ষডবিধম লক্ষণম। সংজ্ঞা চ পরিভাষা চ বিধির নিয়ম এব চ অতিদেশোধিকারশ্চ ষডবিধম সূত্র লক্ষণম। তাহলে কি কি সূত্র? সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ, অধিকার। সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ, অধিকার, এই 6 প্রকার সূত্র, ঠিক আছে। এই যে 6 প্রকার সূত্র, এই যে 6 প্রকার সূত্র, এই 6 প্রকার সূত্রের মধ্যে এই সূত্রটা, মানে যে সূত্রটা করছে, এটা কোন কোন ক্যাটাগরিতে যাবে? সংজ্ঞা সূত্রের মধ্যে যাবে, নাকি পরিভাষার মধ্যে যাবে, নাকি বিধির বিধি সূত্রে যাবে, নাকি অতিদেশ সূত্রে যাবে, সেইগুলো বুঝতে হবে, ঠিক আছে। তাহলে কি কি পড়তে হবে? একটা সূত্র, সেই সূত্রটা কোন কোন ক্যাটাগরিতে যাবে, কোন ভাগে যাবে, সূত্রের মধ্যে কটা পদ আছে, প্রত্যেকটা পদের বিভক্তি কি কি, ঠিক আছে, সূত্রের অর্থ এবং উদাহরণের সঙ্গে সঙ্গতি, এগুলো বুঝতে হবে। এখন দেখো, এই যে বর্তমানে লট, এটা কি সূত্র? এটা হচ্ছে বিধি সূত্র, ঠিক আছে। এটা বিধি সূত্র। এখন কটা পদ আছে এখানে সূত্রে? কটা পদ আছে? দুটো পদ আছে, ঠিক আছে। একটা হচ্ছে বর্তমানে, এখানে বিভক্তি কি? বর্তমানে এই যে এখানে আহ বিভক্তি কে, এখানে এই পদে, এই পদে বিভক্তি হচ্ছে সপ্তমীর একবচন, ঠিক আছে। বা এমনি রেখে দিচ্ছি 7-1। আচ্ছা, লট,
এখানে কোন বিভক্তি আছে? প্রথমার একবচন, ঠিক আছে। তাহলে পদচ্ছেদ হয়ে গেল। বর্তমানে এটা একটা পদ যেখানে সপ্তমীর একবচন, এবং লট এটা হচ্ছে প্রথমার একবচন, ঠিক আছে। পরবর্তী হচ্ছে এই সূত্রের অর্থ কি, সূত্রার্থ কি হবে, বা আগে এটা সূত্রে বৃত্তি। সূত্রে বৃত্তি মানে এই সিদ্ধান্ত কৌমুদী অনুসারে যে সূত্রে বৃত্তি কি আছে, কি বৃত্তি না, বর্তমান ক্রিয়া বৃত্তের ধাতর লট স্যাৎ, এরকম বৃত্তি। বর্তমান ক্রিয়া বৃত্তের ধাতর লট স্যাৎ অর্থ কি? বর্তমান কালীন ক্রিয়ার কাল বোঝাতে ধাতুর উত্তর লট লকার হয়। বর্তমানকালীন ক্রিয়ার কাল বোঝাতে ধাতুর উত্তর লট লকার হয়, ঠিক আছে। বর্তমানকালীন ক্রিয়ার কাল বোঝাতে ধাতুর উত্তর লট লকার হয়। তাহলে আমরা দেখো কোথায় আছি, আমাদের ধাতু হচ্ছে ভূ ধাতু, ঠিক আছে। ধাতু ভূ ধাতু। তার আগে বলি, এই যে ভূ, এটাকে কিন্তু প্রথমে একটা শব্দরূপে কল্পনা করা হয়। ভূ এটাকে শব্দরূপে কল্পনা করা হয়, ঠিক আছে। তুমি যে তিন প্রত্যয়গুলো কার কার পরে করবে? ধাতুর পরে। এটা কিন্তু এই মুহূর্তে একটা শব্দ, ধাতু নয়। কি বললাম? এই মুহূর্তে এটা শব্দ। তার মানে একে আগে ধাতু করতে হবে। ধাতু সংজ্ঞাবিধায়ক সূত্র কি? ধাতু সংজ্ঞাবিধায়ক সূত্র হচ্ছে ভুবাদয় ধাতবঃ, ভুবাদয় ধাতবঃ। এর অর্থ লিখে দিচ্ছি, এটা যদিও তোমরা সংজ্ঞা প্রকরণে পড়বে। ক্রিয়াবাচক এবং ভুয়াদিগণে পঠিত শব্দগুলির ধাতু সংজ্ঞা হয়। ভূ প্রভৃতির শব্দগুলি নয়, ভূ প্রভৃতির ক্রিয়ার বাচক, বা এটা উল্টে দাও যে ভুয়াদিগণে পঠিত ভুয়াদিগণে পঠিত ক্রিয়ার বাচক ভূ প্রভৃতির, ঠিক আছে। ভুয়াদিগণে পঠিত এবং ক্রিয়ার বাচক ভূ প্রভৃতি ধাতু সংজ্ঞা হয়, এটা হচ্ছে অর্থ। ভাদিগণে পঠিত এবং ক্রিয়ার বাচক। এই যে যেমন 10টা লকার আছে বললাম, তেমনি 10টা গণ আছে। কি বললাম? যেমন 10টা লকার আছে তেমনি 10টা গণ আছে। ভাদিগণ, তুদাদিগণ, জুহত্যাদিগণ, অদাদিগণ, স্বাদিগণ, ঠিক আছে। রুধাদিগণ, তনাদিগণ, এরকম 10টা গণ আছে। তাই এখানে বলা হচ্ছে যে ভাদিগণে পঠিত মানে যাদের ধাতু সংজ্ঞা হবে। কি বললাম? যাদের ধাতু সংজ্ঞা হবে। যেমন ভূয়ের ধাতু সংজ্ঞা হচ্ছে এটাকে ক্রিয়ার বাচক হতে হবে। ক্রিয়ার বাচক মানে এর দ্বারা একটা ক্রিয়াকে প্রকাশ করতে হবে। যার ধাতু সংজ্ঞা হবে তার দ্বারা ক্রিয়াকে বোঝাবে। কি বললাম? যার ধাতু সংজ্ঞা হবে তার দ্বারা ক্রিয়াকে বোঝাবে। এবং ওই শব্দটা মানে এখানে যে ভূ শব্দ, এই ভূ শব্দ এখানে যে ভূটা, এটা অবশ্যই ভূ প্রভৃতি যে এই ভাদি প্রভৃতি যে 10টা গণ আছে, ভাদি প্রভৃতি যে 10টা গণ আছে, ওই 10টা গণের মধ্যে পঠিত হবে। দুটো শর্ত, যার ধাতু সংজ্ঞা হবে তাকে কি হতে হবে? ক্রিয়ার বাচক হতে হবে। কি বললাম? যার ধাতু সংজ্ঞা হবে তাকে ক্রিয়ার বাচক হতে হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে ভূ প্রভৃতি যে ভাদি প্রভৃতি যে 10টা গণ, ভাদি প্রভৃতি যে 10টা গণ, সেই 10টা গণের মধ্যে তাকে অন্তর্ভুক্ত হতে হবে বা পঠিত হতে হবে। তাহলে ধাতু সংজ্ঞা হওয়ার দুটো
শর্ত কি? একটা ক্রিয়ার বাচক হতে হবে আর একটা আদি প্রভৃতি যে 10টা গণ সেখানে পঠিত হতে হবে। তাহলে এই যে ভূ, এটা ক্রিয়ার বাচক, মানে এর এর অর্থ কি? সত্তা। সত্তা ক্রিয়ার বাচক। ভূ ধাতুর অর্থ কি? সত্তা, হওয়া নয় কিন্তু, বলবে না হওয়া, ঠিক আছে, বলবে সত্তা। ভূ ধাতুর অর্থ হচ্ছে সত্তা, মানে সত্তা ক্রিয়ার বাচক হচ্ছে ভূ ধাতু। এবং এই ভূটা ভাদিগণে পঠিত হয়েছে। কি বললাম? ভূটা সত্তা ক্রিয়ার বাচক এবং ভূটা ভাদিগণে পঠিত হয়েছে, তাই ভুবাদয় ধাতবহ এই সূত্রানুসারে এর ধাতু সঙ্গ হয়। কি বললাম, বোঝা গেল? তাহলে ভূটা হয়ে গেল ধাতু, ভূটা এখানে কি হয়ে গেল? ধাতু হয়ে গেল। এখন আমি বর্তমানকালীন যে ভবতি, ভবত, ভবন্তি, ভবসি, ভবত, ভবত, এই রূপগুলো নিষ্পন্ন করতে চলেছি, ঠিক আছে? বর্তমান কালে যেগুলো বোঝাই সেগুলো আমি করতে চলেছি। তাহলে ভূ ধাতুর উত্তর কোন লকার আনবো? লট লকার আনবো, ঠিক আছে? যেহেতু আমি বর্তমানকালীন যে ক্রিয়া রূপগুলো সেইগুলো আমি নিরূপণ করতে চলেছি, তাই ধাতুর পরে কি লকার আনবো? লট লকার আনবো। তাহলে ভূ লট, সূত্র কি? লট লকার আসবে, তার সূত্র কি? বর্তমানে লট, ঠিক আছে? বর্তমানে লট, সূত্র হচ্ছে বর্তমানে লট। এই সূত্রতে কি এলো? লট লকার। এখানে বক্তব্য হচ্ছে এই লট লকার তুমি তখনই করতে পারবে যখন ধাতু সংজ্ঞা হবে, মানে ধাতুর পরেই লট প্রভৃতি লকারগুলো আসবে। ধাতুর পরেই লট প্রভৃতি লকারগুলো আসবে। যদি ধাতু সংজ্ঞা না করো তাহলে কিন্তু লট প্রভৃতি লকারগুলো আসবে না। কি বললাম, বোঝা গেল? পরবর্তী হচ্ছে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে লক কর্মণি চ ভাবে চা কর্ম কেভ্য। লক কর্মণি চ ভাবে চা কর্ম কেভ্য। চা কর্ম কেভ্য, লক কর্মণি চ ভাবে চা কর্ম কেভ্য। এখন সূত্রটা পদচ্ছেদ কি? কটা পদ আছে এখানে মোট, বলো দেখি? হুম, কটা? কটা পদ আছে? এমনি তো 5টা দেখা যাচ্ছে, 4টে করে থেকে পাচ্ছ, দেখাই তো যাচ্ছে 5টা আছে। ল কর্মণি চ ভাবে চা কর্ম কেভ্য, কটা আছে? 6টা পদ আছে, ঠিক আছে? লহ, এটা হচ্ছে প্রথমার বহু বচন। কর্মণি, এটা হচ্ছে সপ্তমীর একবচন। চ, এটা হচ্ছে অব্যয় পদ। ভাবে, সপ্তমীর একবচন। আবার চ, অব্যয় পদ। অকর্ম কেভ্য, এটা হচ্ছে পঞ্চমীর বহু বচন। তাহলে মোট কটা পদ হলো? 6টা, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে লহ, প্রথমার বহু বচন। কর্মণি, সপ্তমীর এক বচন, ঠিক আছে? চ অব্যয় পদ, ভাবে সপ্তমীর এক বচন। চ অব্যয় পদ অকর্ম কেভ্য, পঞ্চমীর বহু বচন। এর অর্থ কি? বৃত্তি লিখি আগে। বৃত্তি হচ্ছে লকারাহ সকর্ম কেভ্য ধাতুভ্য, ধাতুভ্য নেই, সকর্ম কেভ্য কর্মণি কর্তরি চ সিউহু অকর্মে কেভ্য ভাবে কর্তরি চ। অর্থাৎ লকারগুলো
যেমন ইংলিশে কি আছে, ইংলিশে কটা বাচ্চ আছে? বাচ্চ ভয়েস মানে কি? ভয়েস মানে বাচ্চ। বাচ্চ কটা আছে? অ্যাক্টিভ প্যাসিভ। তেমনি সংস্কৃত বাচ্চ আছে। কটা বাচ্চ আছে? কি কি বলো? কর্তৃকর্ম ভাব তিনটে আছে, আর যে কর্তৃকর্ম বাচ্চ আছে, মোট চারটে আছে, ঠিক আছে? কর্তৃকর্ম ভাব এবং কর্তৃকর্ম বাচ্চ। এখন ধাতু কয় প্রকার? ঠিক আছে, ধাতুর বিভাগটা অনেক ভাবে করা হয়। তার মধ্যে একটা হচ্ছে, যেমন ধরো কিছু ধাতু আছে আত্মনেপদী, কিছু আছে পরস্মৈপদী। কিছু আছে আত্মনেপদী, কিছু আছে পরস্মৈপদী, এটা যেমন হয়। আবার অন্যদিকে বলতে পারো যে সকর্মক ধাতু, অকর্মক ধাতু। সকর্মক সকর্মক ধাতু কাকে বলবো? যে ধাতুর কর্ম থাকে সেটাই সকর্মক, যার কর্ম নেই সেটা অকর্মক। কি করে বুঝবো? তো ধাতু হচ্ছে কটা, একটা যে সকর্মক, একটা অকর্মক, ঠিক আছে? এখন সকর্মক এর উদাহরণ দিলে বুঝবে। দেখো, যদি বলা হয় রামঃ পুস্তকম পঠতি, এখানে ধাতু কি? পঠ। পঠ ধাতু। পঠতি এর কর্তাকে রামঃ। পঠতি এর কর্ম কোনটা? পুস্তকম। তাহলে যদি বলা হয় যে পঠতি, কিম পঠতি, কি উত্তর আসবে? পুস্তকম, ঠিক আছে? কিম পঠতি। আবার যদি বলা হয় যে রামঃ ক্ষেত্রম গচ্ছতি, ঠিক আছে? গচ্ছতি ধাতু কি? গম ধাতু। গম ধাতুর কর্তাকে রামঃ। গম ধাতুর কর্ম কি? ক্ষেত্রম। যদি বলা হয় কুত্র গচ্ছসি বা কুত্র গচ্ছতি, ক্ষেত্রম। এই যে কিম পঠতি, কুত্র গচ্ছতি, কিম, কুত্র ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যখন অ্যান্সার পাওয়া যাবে, সেগুলো কি? কর্ম। যেগুলো অ্যান্সার পাওয়া যায় সেগুলো কর্ম, আর সেই ধাতুগুলো হয় সকর্মক। যদি বলা হয় বালকঃ হসতি, ঠিক আছে? এখানে তুমি প্রশ্ন করো তো, কিম হসতি, কোন উত্তর আসবে? উত্তর আসবে না। যদি বলা হয় সীতা শ্বেতে শুয়ে আছে, ঠিক আছে? সীতা, সীতা শ্বেতে। সিং ধাতু, ধাতুর কর্তাকে সীতা। হসতি ধাতু কি? হস ধাতু, কর্তাকে বালকঃ। হস ধাতুর কর্তা বালক। হস ধাতুর কর্ম আছে? নেই। সিং ধাতুর কর্ম আছে। তাহলে এগুলো হচ্ছে অকর্ম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে যে ধাতুগুলো অকর্মক তাদের কর্ম থাকে না, যে ধাতুগুলো সকর্মক তাদের কর্ম থাকে, ঠিক আছে? এখন বলা হচ্ছে, দেখো কি অর্থ করছে এই সূত্রটির যে বৃত্তি পড়লাম আমরা। লকারাহা সকর্মকেভ্য, মানে সকর্মক, সকর্মকেভ্য মানে কি? সকর্মকেভ্য ধাতুভ্য, সকর্মকেভ্য ধাতুভ্য, ঠিক আছে?
মানে লকারাহা মানে লকারগুলি সকর্মক ধাতুর পরে কর্ম অর্থে এবং কর্তা অর্থে ব্যবহৃত হয় বা প্রযুক্ত হয়। দেখো বলছি, লকারগুলি সকর্মক ধাতুর উত্তর কর্ম অর্থে অথবা কর্তৃ অর্থে প্রযুক্ত হয়। লকারগুলি সকর্মক ধাতুর উত্তর কর্ম অর্থে অথবা কর্তৃ অর্থে প্রযুক্ত হয়। ঠিক আছে। অকর্মক ধাতুর উত্তর ভাব অর্থে অথবা কর্তৃ অর্থে প্রযুক্ত হয়। কি বললাম বোঝা গেল? লকারগুলি সকর্মক ধাতুর পরে যদি ব্যবহার হয়, উদাহরণ দিচ্ছি দেখো বুঝতে পারবে। যে অকর্মকেভ্য মানে কি? অকর্মকেভ্য ধাতুভ্য, অকর্মক ধাতুর উত্তর কোন অর্থে প্রযুক্ত হয়? ভাব অথবা কর্তা, ভাব অথবা কর্তা। আর সকর্মক ধাতুর উত্তর কর্তা অথবা কর্ম। ঠিক আছে, কর্তা কর্ম। যেমন ধরো খুব ইজি বুঝে যাবে, দেখো ধরো বলা হলো রামঃ বিদ্যালয়ম গচ্ছতি। ঠিক আছে, তাহলে এখানে ধাতু কি? এখানে গম ধাতু। ঠিক আছে, গম ধাতু, তার সঙ্গে লট লকার হয়েছে। গম ধাতুটা সকর্মক না অকর্মক? সকর্মক, তাই তো। এখানে ভেবে দেখো এই গচ্ছতির সঙ্গে কার সম্বন্ধ সাক্ষাৎ? রামের না বিদ্যালয়ের? গচ্ছতির সঙ্গে সম্বন্ধ কার হচ্ছে? রামের না বিদ্যালয়ের? কার? রামের হচ্ছে। কে যাচ্ছে? রাম যাচ্ছে। কে যাচ্ছে? রাম যাচ্ছে। ঠিক আছে, অতএব এই বাক্যটা কর্তৃবাচ্যে আছে। বাক্যটা কোন বাচ্চা আছে? কর্তৃবাচ্যে। তো দেখো কি বলেছি, গম ধাতু সকর্মক না অকর্মক? সকর্মক। সকর্মক ধাতুর উত্তর কি কি লকার প্রযুক্ত? লকার গুলো কোন অর্থে প্রযুক্ত হয়? কর্তা অথবা কর্মে। সকর্মক ধাতুর উত্তর লকার গুলো কোন অর্থে প্রযুক্ত হয়? কর্তা অথবা কর্মে। তাহলে ধাতুটা কি? গম ধাতু, সকর্মক, হ্যাঁ কিনা? তারপরে যে প্রযুক্ত হয়েছে লকার, এর অর্থ কি হবে? এর অর্থ হচ্ছে কর্তা অথবা কর্ম। ঠিক আছে, বলছি কর্তা অথবা কর্ম। ঠিক আছে, এই লট কোন অর্থে প্রযুক্ত হচ্ছে? কর্তা অথবা কর্ম। কেন বলছি? যখন দেখবে ক্রিয়ার সাক্ষাৎ সম্বন্ধ কর্তার সঙ্গে, তখন এই লটের অর্থ কর্তা। কি বললাম? যখন ক্রিয়া, এখানে ক্রিয়া কোনটা? গচ্ছতি। এই গচ্ছতি ক্রিয়ার সাক্ষাৎ সম্বন্ধ রামের সঙ্গে মানে কর্তার সঙ্গে, তখন এই যে লট, ধাতুর পরে যে লট, এর অর্থ কি? কর্তা। বোঝা যাচ্ছে না? উপর দিয়ে চলে যাচ্ছে। বাক্যে যে ক্রিয়া, কোনটা ক্রিয়া? গচ্ছতি। সেই গচ্ছতির সম্বন্ধ কার সঙ্গে? রামের সঙ্গে। রাম হচ্ছে কর্তা। রাম হচ্ছে কর্তা। তখন এই যে ধাতুর পরে যে লট লকার হয়েছে, এই লট লকারের অর্থ কি? কর্তা। তার মানে এখানে কর্মটা মোছা যাবে, এখানে কর্ম নয় কিন্তু। ঠিক আছে, যদি এই বাক্যটাকে আমি চেঞ্জ করে দিই, রামেণ বিদ্যালয়ঃ গম্যতে, দেখো সেম আছে। এখানেও দেখো আমি যদি করি গম লট, তাহলে এই যে গম্যতে এর সঙ্গে কার সম্বন্ধ আছে? কর্ম কোনটা? বিদ্যালয়। তাহলে গম্যতে এখানে কার সঙ্গে সম্বন্ধ?
বিদ্যালয়, বিদ্যালয়টা কি? কর্ম। তাহলে এই যে গম ধাতুর পরে যে লট, এই লটের কি অর্থ? কর্ম। দেখো বোঝা গেল, ধাতু যদি সকর্মক হয়, এখানে গম ধাতু সকর্মক, ধাতু যদি সকর্মক হয় তারপরে প্রযুক্ত যে লকার, সেই লকারের অর্থ হবে হয় কর্তা না হয় কর্ম। যখন ক্রিয়ার সম্বন্ধ কর্মের সঙ্গে হবে তখন লকারের অর্থ হবে কর্ম, যখন ক্রিয়ার সম্বন্ধ কর্তার সঙ্গে হবে তখন লকারের অর্থ হবে কর্তা। ক্রিয়ার সম্বন্ধ যখন কর্তার সঙ্গে হবে, আবার বলছি, ক্রিয়ার সম্বন্ধ যখন কর্তার সঙ্গে হবে তখন লকারের অর্থ হবে কর্তা। ক্রিয়ার সম্বন্ধ যখন কর্মের সঙ্গে হবে তখন লকারের অর্থ হবে কর্ম। ক্লিয়ার হয়েছে? তাই দেখো বলছে সকর্মক ধাতুর পরে প্রযুক্ত যে লকার, সেই লকার গুলো কোন অর্থে প্রযুক্ত হয়? হয় কর্তা অর্থে না হয় কর্ম অর্থে। এবার বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? সাক্ষাৎ সম্বন্ধ মানে দেখো, কর্তৃকারক, বিদ্যালয়টা কোন কারক? কর্মকারক, তাই তো? কারক কাকে বলে? ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ আছে সেটাই কারক। ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ আছে সেটাই কারক। তার মানে ক্রিয়া কোনটা এখানে? গচ্ছতি। মানে গচ্ছতির সঙ্গে রামেরও সম্বন্ধ আছে, বিদ্যালয়েরও সম্বন্ধ আছে, তাই তো? তবেই দুটো কারক হতে পারবে, নাহলে কারক হতে পারবে না। কিন্তু ভেবে দেখো, তোমার সঙ্গে এই বেঞ্চটার সম্বন্ধ আছে, তুমি যে বেঞ্চে বসে আছো ওই বেঞ্চেরও সম্বন্ধ আছে, তুমি এই বেঞ্চে বসে নেই কিন্তু এই বেঞ্চেরও সম্বন্ধ আছে। তুমি যে বেঞ্চে বসে আছো ওখানে সাক্ষাৎ সম্বন্ধ আছে, কারণ তোমার সঙ্গে ওই বেঞ্চটা ডিরেক্ট টাচে আছে, তাই একটা সাক্ষাৎ সম্বন্ধ আছে। এখানে কি করে সম্বন্ধ আছে? তুমি বসে আছো মানে তুমি হচ্ছে আধেয়, বেঞ্চটা হচ্ছে আধার। ওই বেঞ্চের আধার কে? এই মেঝেটা, তাই তো? তার আধেয় কোনটা? বেঞ্চটা। বোঝা গেল? এইভাবে এইভাবে সম্বন্ধ প্রচুর, মানে নৈয়ায়িকরা মানে কোটি কোটি সম্বন্ধ কল্পনা করে দেয়। মানে এটা হচ্ছে পরম্পরা সম্বন্ধ, আর তোমার সঙ্গে যে বেঞ্চের সম্বন্ধ রয়েছে সাক্ষাৎ সম্বন্ধ। বোঝা গেল? এখানে কেন সাক্ষাৎ সম্বন্ধ? রাম এটা কোন পুরুষ কোন বচন? কোন পুরুষ কোন বচন? প্রথম পুরুষ একবচন। রামহ প্রথম পুরুষ একবচন। গচ্ছতি এখানে কোন পুরুষ কোন বচন? প্রথম পুরুষ একবচন। গচ্ছতি এখানেও প্রথম পুরুষ একবচন। তা দেখো দুটো মিলে যাচ্ছে। এবার বোঝা গেল? যদিও তুমি বলবে তাহলে স্যার বিদ্যালয় এটাও তো একবচন, দ্বিতীয়ার একবচন আছে, আর বিদ্যালয় প্রথম পুরুষ, এক্ষেত্রে মিলে যাচ্ছে। কিন্তু আমি বাক্যটা চেঞ্জ করে দিলে, আমি যে বিদ্যালয়েও করে দিই, তখন কি করবে? তখন কিন্তু আর মিলবে না। বোঝা গেল? এটা প্রথম পুরুষ হতে পারে কিন্তু দ্বিবচন হয়ে গেছে। কি বললাম বোঝা গেল? কিন্তু তুমি এটাকে যখন যখন চেঞ্জ করবে, আহ রামও করবে, তখন তখন এটা চেঞ্জ হবে। মানে রামও, এটা চেঞ্জ হলে একে চেঞ্জ হতেই হবে, কিন্তু একে চেঞ্জ করলে ক্রিয়া চেঞ্জ হবে না। এবার বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে লকার গুলো সকর্মক ধাতুর পরে কোন কোন অর্থে প্রযুক্ত হয়? কর্তা অর্থে এবং কর্ম অর্থে। সেটা বোঝা গেল এখানে। পরবর্তী একটা সূত্র আছে যে লস্য।
লস্যি কোন বিভক্তি? ষষ্ঠীর একবচন, তাই তো? ষষ্ঠ একবচন লস্যি। এটা তেমন কোন এর অর্থ নেই, অধিকার সূত্র। পরবর্তী সূত্রে আমরা চলে যাব। পরবর্তী সূত্র হচ্ছে তিপ্তস ঝি। তিপ্তস ঝি সিপ থস থ মিপ বস মস তা তান ঝ থাসা থাস আথাম ভম ইট বহি মহিং। এটা সূত্রটা। তিপ্তস ঝি সিপথস্থ মি বসমস ত আতম ঝ থাস আথম ধম ইট বহি মহিং। পদচ্ছেদ এখানে কি আছে? একটাই পদ আছে, ঠিক আছে? কোন বিভক্তি এখানে? কোন বিভক্তি? প্রথম আর একবচন। এটা হচ্ছে প্রথমার একবচন, ঠিক আছে? তো তিপ্তসি সিপথস্থ মি বসমস ত আতম ঝ থাস আথম ধম ইট বহি মহিং। এর অর্থ কি? আহ এতে অষ্টাদশ লাদেশাহা স্যুহু। সূত্রার্থ কি? এই দেখো, এখানে দেখো কটা প্রত্যয় আছে? তিপ্তসি কটা প্রত্যয় আছে? 18টা। যে তিন প্রত্যয়গুলো লিখছিলাম সেটা এখানে বলা আছে। তাহলে তিপ্তসি বলছে এই 18টি প্রত্যয় লকারের স্থানে আদেশ হবে। এই 18টি প্রত্যয় লকারের স্থানে আদেশ হবে। লকারের স্থানে বলতে দেখো, আমরা দেখেছিলাম ভূ লট ছিল না এখানে? ভূ লট ছিল। এখন ভূ লট ছিল, এইখানেও কিছু কাজ হবে। কি কাজ হবে এখানে? এখানে হলন্তিয়াম সূত্র দিয়ে টকারের ইৎসংজ্ঞা হবে এবং তস্যে লোপহ দিয়ে লোপ হয়ে যাবে। এবং এই যে লকারের পরে একটা অকার আছে, এই অকারটা আবার অনুনাসিক অকার। এই অকারটা অনুনাসিক অকার, সেই জন্য অকারেরও ইৎসংজ্ঞা হয়ে যাবে। অকারেরও ইৎসংজ্ঞা হবে, ইৎসংজ্ঞা হলে লোপ হবে, ঠিক আছে? অকারের ইৎসংজ্ঞা বিধায়ক সূত্র কি? উপদেশে জনুনাসিক ইৎ। তাহলে অকারের ইৎসংজ্ঞা হলো, টকারের ইৎসংজ্ঞা হলো, লোপ হবে কোন সূত্র দিয়ে? তস্যে লোপ হয়, এই সূত্র দিয়ে লোপ হবে, ঠিক আছে? তাহলে এখানে লটের মধ্যে কি কি ইৎসংজ্ঞা হবে? অকার এবং টকার। লটের মধ্যে কি কি ইৎসংজ্ঞা হবে? অকার এবং টকার, লোপ হবে, ঠিক আছে? থাকবে কি? ভূ ল। এই যে লকার, এই লকারের স্থানে এখানে সূত্রটা প্রয়োগ হবে, তিপ টস জি, এই সূত্রটা প্রয়োগ হবে। প্রয়োগ হলে কি বলছে? অর্থ কি বলেছে? এই 18টি প্রত্যয় লকারের স্থানে আদেশ হবে। মানে এই যে লকার, এই লকারের স্থানে 18টা প্রত্যয়, মানে তিপ তস ঝি সিপ থস থ মি বস মস ত আতাম ঝ, এই প্রত্যেকটা প্রত্যয়ই লকারের স্থানে আদেশ হবে। আদেশ কাকে বলে? দুটো শব্দ আছে, একটা হচ্ছে আদেশ, একটা আগম। আদেশ কাকে বলে? আদেশ হচ্ছে যখন কোনো একটা অন্য একজনকে উঠিয়ে, মানে কোনো একজন অন্য একজনকে
তার স্থান থেকে সরিয়ে তার স্থানে বসে, কোনো একজন অন্যজনকে তার স্থান থেকে সরিয়ে নিজে বসে, যে বসলো সে হচ্ছে আদেশ, যে বসলো সে আদেশ। ধরো দুটো পাশাপাশি রাজ্য আছে, একটা বড় রাজ্য একটা ছোট রাজ্য। বড় রাজ্যের যে রাজা, সে ভাবলো যে ছোট রাজ্যটা একটু বেশি নিজের মতো করে চলছে, তা লোকে আমাদের অধিকার করে নি। দিয়ে একদিন বিকালে ঘুরে ঘুরতে গেল কিছুজনকে নিয়ে, ও আধ ঘন্টা 1 ঘন্টা যুদ্ধ করলো, দিয়ে অধিকার করে নিল, দিয়ে ওর সিংহাসন দখল করে যে বড় রাজ্যের যে রাজা সে নিজে বসে পড়লো। তাহলে দেখো, ছোট রাজ্যের রাজা, তাকে সিংহাসন থেকে সরিয়ে বড় রাজ্যের রাজা সে বসে পড়লো, তাহলে আদেশ কে হলো এখানে? বড় রাজ্যের রাজা, সে হচ্ছে আদেশ। বোঝা গেল? মানে যে অন্যকে তার স্থান থেকে সরিয়ে নিজে বসে সে হয় আদেশ। ঠিক আছে? আগম কি হয় তাহলে? যে আদেশ কিরকম? তাহলে ওই যে ছোট রাজ্যের যে রাজা, সে কি কখনো বড় রাজ্যের রাজাকে বন্ধু বলবে না শত্রু বলবে? শত্রু বলবে। আদেশ সব সময় শত্রুর মতো হয়, আদেশ সব সময় শত্রুর মতো হয়। সেজন্যই বলা হয় শত্রুবৎ আদেশ, আদেশ শত্রুর মতো। আগম কিরকম হয়? আগম হয়, ধরো একজন ধরো এখন এলো ক্লাসে, সে ধরো সেকেন্ড বেঞ্চেই বসবে, বন্ধু হয়। সে আরো ফোর্থ বেঞ্চে জায়গা আছে, সে বসবে না। ঠিক আছে? ফোর্থ বেঞ্চে জায়গাতে যাবে না, সেকেন্ড বেঞ্চেই বসবে। কেন? বন্ধু হয়। দেখো, আগম হলো কোথায় গিয়ে বসলো? পাশে গিয়ে বসলো। কেন বসলো? বন্ধু। তাহলে আগম কিরকম? বন্ধুর মতো না শত্রুর মতো? বন্ধুর মতো। তাহলে আগম যেগুলো হয় সেগুলো পাশে গিয়ে বসে, আর যেগুলো আদেশ হয় সেগুলো তাকে স্থান থেকে হটিয়ে তার স্থানে বসবে। বোঝা গেল? তার মানে লয়ের স্থানে আদেশ হবে। কি আদেশ হবে? তিপ্তজি, ওই 18 প্রকার প্রত্যয় লয়ের স্থানে আদেশ হবে। মানে কি? লকে উঠিয়ে দিয়ে ওই 18টা প্রত্যয় বসতে চাইছে। কি বললাম? বোঝা গেল? আজকে এতটুকুই থাক।